আমরা এখন পৌঁছে গেছি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সুন্দিয়ারা, পানাগড়ের ঠিক সন্নিকটে, জঙ্গলের ভিতর দিয়ে 8 কিলোমিটার পানাগড় থেকে জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা, সুন্দর পরিবেশ, এবং সেই কুলডিয়ার দিক থেকে আসলে আপনার 6 কিলোমিটার। তো এই রাস্তা অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছালাম সুন্দিয়ারা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে। এই সেবাশ্রমের যিনি অধ্যক্ষ স্বামী প্রেম স্বরূপানন্দজি মহারাজকে পেয়েছেন, মুরারি মহারাজ বলে উনি পরিচিত। তো এই মহারাজকে পেয়েছি, মহারাজের কাছ থেকে আমরা জেনে নেব যে আশ্রমের ইতিহাস কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে এই জঙ্গলের মধ্যে একটি আশ্রম বেশ কিছুদিন ধরে, সেটা মহারাজ একটু নিজের মুখেই বলবেন। 1984 সালে 26শে জানুয়ারি আশ্রম প্রতিষ্ঠা হয়েছে। একজন 10 টাকা দিয়েছিল আর একজন 25 টাকা দিয়েছিল, সেই নিয়ে আশ্রম স্টার্ট হয়েছে। আর এখানে জঙ্গল ছিল, গ্রাম পর্যন্ত জঙ্গল ছিল। আর যেখানে আশ্রমটি হয়েছে সেখানে আগে সব গরু ফেলতো, ভাগাড় বলতো, সেই ভাগাড়ের উপরে এখানে এই আশ্রমটি হয়েছে। সেই আশ্রমে গ্রামের লোকেদের জায়গা ছিল। এই আশ্রম থেকে আরও 1000 ফুট দূরে গ্রাম ছিল, 1000 ফুট দূরে গ্রাম ছিল। তো সেই পর্যন্ত জঙ্গল ছিল। আস্তে আস্তে সেই জঙ্গল কেটে, মানে ঝুপি জঙ্গল ছিল, গ্রামেরই লোকের জঙ্গল ছিল, কেটে এই আশ্রম প্রথম এই গ্রামের লোকেরাই কিছু দিয়েছিল, 1 বিঘের মতন। দেওয়ার পর তাতে একজন 25 টাকা দিয়েছিল, একজন 10 টাকা দিয়েছিল। সেই নিয়ে আমি বলি এতে যাই, মানে জয়রামবাটিতে যাই। জয়রামবাটিতে যে রামময় মহারাজ, স্বামী গৌরীশানন্দ মহারাজ, ওনার কাছে আমি জয়রামবাটিতে জয়েন করেছিলাম। তারপর ওনাকে বলি যে হ্যাঁ ঠিক আছে, তোমার যদি বেশি কিছু করবে না, স্কুল কলেজ হসপিটাল করবে না। ওনার কাছে আমি জয়েন করি 77 সালে। তারপর ওখান থেকে আমি আরও অনেক জায়গা থেকে আমি ওখানে দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, মায়ের মন্দিরে পুজো, কলপাড়ায় পুজো, তাও মায়ের নতুন বাড়িতে পুজো, মায়ের পুরাতন বাড়িতে পুজো করতাম। আচ্ছা, তারপর ওখান থেকে আমি বলরাম মন্দিরে চলে যাই, বেলুড় মঠে থাকি। তারপর আমি তপস্যা করতে চলে যাই। তপস্যা থেকে করে আসার পর জামতলায় আসি। জামতলা থেকে আমি একটা আশ্রম। সেটা কতদিন মহারাজ তপস্যা? কতদিন তপস্যা? 1 বছর করেছিলাম। 1 বছর আমি লক্ষ্মণ জলাতে ছিলাম 81 সালে। তারপরে ওখান থেকে হয়ে আমি একটা আশ্রম জামতলায় চলে আসি। জামতলায় চলে আসার পর জামতলা থেকে এইখানে আমাকে একজন মহারাজ আসতে বলেন যে তুমি ওখানে যাও, ওখানে একটা আশ্রম আছে, আশ্রমে থাকো। তারপর তাদের ব্যবহার খুব খারাপ হওয়ার পর আমি সেখান থেকে চলে আসি। চলে এসে এই গ্রামে বলি যে কিছু যদি জায়গা দাও তাহলে আমরা আশ্রম করতে পারি। তখন হওয়ার পর বলছি আমরা জায়গা দিতে পারবো, আর কিছু আমরা করতে পারবো না। ঠিক আছে, জায়গা তারা দেয়। দেওয়ার পর আমি এই প্রথম 28 শতক জায়গা পাওয়া যায়। তারপর আস্তে আস্তে আরও পরপর দেখে শুনে তারা প্রায় 3 বিঘের মতন জায়গা দেয় গ্রামের লোকেরা। তারপরে আপনার কিছু জায়গা কেনা হয়। আর পরে সেটা আজ প্রায় 4-5 বছর আগে কেনা হয়েছে। তারপর আমি এতে যাই, জয়রামবাটিতে যাই, যে রামময় মহারাজের কাছকে বলি। রামময় মহারাজ বলার পর যে ঠিক আছে, তুমি স্কুল কলেজ হসপিটাল করবে না, একটা ঝুপড়ি করে থাকবে এবং লোকজন আসবে, প্রসাদ টোসাদ দিবে। তারপরে আমি ওখান এই আশ্রম শুরু। এই জায়গাটা জঙ্গল ছিল, ছোট ছোট ঝুপি জঙ্গল ছিল। গেঁড়ো তুলে আস্তে আস্তে 2টি ঝিটে বেড়া করেছিলাম। সেই ঝিটে বেড়াতে থাকতাম। থাকার পর একবেলা সকাল 7টায় চলে যেতাম, এসে ঠাকুরকে একটা ঘরে রেখেছিলাম। 7টার সময় চলে যেতাম, আবার এসে একজন রান্না করে রাখতো আলু সেদ্ধ ভাত। আমি আবার 5টার সময় এসে আরতি করতাম, ওইটি খেতাম, ভিক্ষে করতে চলে যেতাম। আচ্ছা, সেখান থেকে এসে কঠিন লড়াই। হ্যাঁ, সেই ভিক্ষে করে এসে তারপরে 5টার সময় এসে এখানে খেতাম, ঠাকুরের ভজন পাঠ করতাম, পাঠ হতো। এরকম 2-1 আসতো, একজন রান্না করে দিত। তারপর আস্তে আস্তে আমি এবারে ওখান থেকে আমি চলে যাই বেলুড় মঠ, জয়রামবাটি থেকে। বেলুড় মঠ যাওয়ার পর বেলুড় মঠে আমি 10ম প্রেসিডেন্ট মহারাজের কাছে দীক্ষিত, স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ, তার কাছে আমি দীক্ষা নিয়েছিলাম।
প্রভু মহারাজের কাছে 77 সালে আমি দীক্ষা নিয়েছিলাম বেলুড় মঠে। যে তারপর ওনাকে বলি যে এই ব্যাপার এরকমভাবে, বলছে তুমি কিছু বেশি বাড়াবাড়ি করবে না, স্কুল কলেজ হসপিটাল কোনোদিন করবে না, আর এরকমভাবে তুমি নিজে একটু তপস্যার মতন একটা ঘর করবে, লোকজন আসলে একটু প্রসাদ দিবে, ঠাকুরমা স্বামীজির ফটো রাখবে, আর একটু হোমিওপ্যাথিক চালু করবে, হোমিওপ্যাথিক একটু শিখে নেবে, হোমিওপ্যাথিক ওষুধ চালু করবে। তারপর ওনার কাছ থেকে পারমিশন যখন পাওয়ার পর এসে এই আশ্রম ওদিকে বললাম, গ্রামে বললাম যে হ্যাঁ করব। তারপর আস্তে আস্তে ওরা একটা ক্লাব, সে একটা মাটির ঘর করে দেয়, তারপর আরও কয়েকজন মিলে আর একটা মাটির ঘর করে যায়। করার পর সেইখানে আমি থাকতাম। তারপর আস্তে আস্তে টুকটুক সব পরিচিত হয়, সব দুর্গাপুর, আসানসোল টাসানসোল এই সমস্ত জায়গায় সব লোকজন আমাকে নিয়ে যায়। যখন শুনেছে আমি এখানে আছি, তারপর সব জায়গায় যে প্রতিষ্ঠা করে, মানে 3 থেকে 4 হাজার ঘর কি আরও বেশি ঠাকুরমা স্বামীজিকে প্রতিষ্ঠা করেছি দুর্গাপুরে। মাটির ঘর যেটা বললেন, এই মাটির ঘরটা কি এখনো আছে? মাটির ঘর একটা ঘর আছে, আর একটা ঘর ভেঙে সেটা স্টেজ করা হয়েছে। যে মাটির ঘরটা আছে সেই মাটির ঘরটায় আমি এখনও থাকি। এখানে গেস্ট হাউস আছে, তারপরে ভক্তনিবাস আছে, তারপর সাধু ভবন আছে। এখানে কিন্তু আমি থাকি না। আমাকে মহারাজদা বলেন, আমি বলছি না, আমি ওই ঘরেই থাকবো। তো কিন্তু ওই ঘরে উপরে আগে ওখানে জঙ্গল ছিল, তো পেছনের দিকে অনেক গাছ ছিল, ওই ঘরে সাপ থাকতো। দেখা গেছে যে আমি শুয়ে আছি, দেখি উপরে সাপ। তারপরে খুব নিচেই আবার তিরপল দিয়ে দিই, তিরপল দিয়ে দেওয়ার পর তারপরে ইঁদুর যাতায়াত করে, দেখি যে হ্যাঁ এরকমভাবে সাপ যাতায়াত করছে, এবং সাপ এখনও থাকে। আর নিচে আমি বেশ ভালোভাবেই থাকি, এখনও আছে। সেই ঘরটা মাঝে মাঝে 4-5 বছর বাদে বাদে পাল্টানো হয়, খড়ের চাল। তারপর ওখান থেকে আমি আস্তে আস্তে সব পরিচয় হওয়ার পর আশ্রম, ঠাকুরের উৎসব, মায়ের উৎসব, স্বামীজি উৎসব, কালী পুজো, দুর্গানবমী পুজো, এইগুলো সমস্ত কিছু হয়। উৎসবে সব মহারাজরা আসেন এইখানে, যেমন রামহরিপুর থেকে অধ্যক্ষ আসেন, জামতলার অধ্যক্ষ আসেন। তারপরে 1984 সালে 26শে জানুয়ারি আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল, তখন থেকে এই মহারাজরা সব আসেন উৎসবে। তারপর রামহরিপুরের অধ্যক্ষ আসেন, তারপরে পুরুলিয়ার অধ্যক্ষ আসেন, তারপরে বলভদ্রানন্দজি মহারাজ আসেন, তারপরে এ থেকে মানে সুবীরানন্দ মহারাজ উনিও এসেছেন। তারপরে আপনার এখানে দীক্ষা হয়ে গেছে, প্রথমবারে আপনার শিবমানন্দ মহারাজ দিয়েছেন, তারপরে এসেছেন বাগীশানন্দ মহারাজ, তারপরে এসেছেন আপনার গিরিশানন্দ মহারাজ, তারপরে এসেছেন দিব্যানন্দ মহারাজ, 2বার দিয়েছেন, তারপরে এসেছেন আবার গিরিশানন্দ মহারাজ। এরা দীক্ষা দিয়ে গেছেন। আমাকে এই বলেন, প্রভু মহারাজের সেক্রেটারি রামগোপাল মহারাজ বলেন, মুরারি তুমি এক কাজ করো, তুমি তো এখানে একা আছো, তুমি আমাদের ভাব প্রচার, তোমার গুরুদেব ভাব প্রচার সৃষ্টি করেছেন, তার সঙ্গে তুমি যোগদান করো। তুমি বলার পর সেই রামগোপাল মহারাজ, উনি প্রমেয়ানন্দজি মহারাজ, উনি বলেন যে এরকমভাবে তুমি এই ভাব প্রচারের সঙ্গেই যুক্ত হয়ে থাকো। সেই ভাব প্রচার যে প্রথম স্টার্ট হয়েছে, তখন থেকে আমি ভাব প্রচারে এখনও যুক্ত আছি। এখানে অনেকবার ভাব প্রচারের মিটিং হয়ে গেছে, অনেকবার। এবং এখানে সব সাধুরা আসেন। এখানে গেস্ট হাউস আছে, সাধু ভবন আছে থাকার জন্য। কতজন আছেন এখানে থাকতে পারবেন? এখানে থাকতে পারবে 28 জনের মতন ভক্তরা থাকতে পারবেন। সাধুরা 8 জন থাকতে পারবেন, তার ব্যবস্থা আছে। ভাইস প্রেসিডেন্টের আলাদা ঘর আছেন, ওনারা এসে থাকেন। এই আর এখানে আগে থেকে আসতে গেলে, থাকতে গেলে 4-5 দিন আগে ফোন করে আসতে হবে। আমার ফোন নাম্বার 9475056329, এই নাম্বারে আসতে হবে। মহারাজ কোনো ইমেল কন্ট্যাক্ট কিছু আছে? না, ইমেল নাই। আচ্ছা, মানে আপনাকে আসতে হলে এখানে আপনাকে আগে ফোন করতে হবে। ফোনের নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন এবং মহারাজকে ফোন করবেন। ফোন করে আপনারা বুকিং করে এখানে আসবেন। কি কি এখানে কর্মকাণ্ড, মানে কি কি রিলিফ কাজ কি কি করা হয় সেটা মহারাজ একটু বিশদভাবে বলুন। রিলিফ কাজ আপনার এতে পুজোর সময় কাপড় দেওয়া হয়, 300-400 কাপড় দেওয়া হয়। শীতের সময় প্রায় 200 কম্বল দেওয়া হয়। তারপরে পুরাতন বলতে এখন নতুনকে নতুনই জামা কাপড় প্রায় 1 ট্রাকের মতন বিলি করা হয় সব জায়গায় ঠিক করে। তারপরে ছাত্রদের পড়াশোনার জন্য লেখার
সব সব সরঞ্জাম, পড়ার জন্য সরঞ্জাম, খাতা, পেন, পেন্সিল যা লাগে সমস্ত কিছু সেইগুলো সব দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কিছু সাহায্য করা হয়। তারপরে এখানে ঠাকুরের উৎসবে প্রায় 11,000 লোক প্রসাদ পান। এখানে গত বছর হয়েছিল। কালী পুজোতে প্রায় 3,500 লোক প্রসাদ পায়। তারপর মায়ের তিথি পুজোতে প্রায় 1,000 লোকের মতন প্রসাদ পায়। নবমীতেও প্রায় 1,000 লোকের মতন প্রসাদ পায়। ডেলি প্রায় 21 জনের মতন এইখানে প্রসাদ, কেউ না থাকলেও 21 জনের মতন এখানে প্রসাদ দেওয়া হয় প্রত্যেক দিন। আর সব কিছু ভিক্ষা করে নিয়ে এসে সব কিছু চলে, সব ভক্তদের ডোনেশনে সমস্ত কিছু চলে। আর এই যা সমস্ত কিছু হয়েছে, একটা যোগা সেন্টার আছে, তারপরে আপনার আছে কি বলে যোগা সেন্টার আছে, তারপরে ডাক্তারখানা আছে, তারপর অফিস ঘর আছে, স্টেজ আছে, তারপরে গেল ভক্তদের থাকার ঘর আছে, সাধুদের থাকার ঘর আছে। কতজন সাধু এলে এখানে থাকতে পারেন? 8জন সাধু থাকতে পারবে আসলে একসঙ্গে। আর কি বলতে হবে, আশ্রমের পরিবেশটা কি বলে? আশ্রমে পরিবেশ বলছে চারদিক 3 দিকেই শাল বাগানে ভর্তি। তারপর 32 রকম ফলের গাছ আছে এই আশ্রমের ভিতরেই। আর এইখানে অনেকে মানে আগে প্রথম অবস্থায় মানে কালী পুজো যখন স্টার্ট হয়েছিল, তারপরে একজন করছিল মারুলি বলে দিতে আসে। সে মারুলি দিতে এসে তখন দেখে যে একজন লাল পেরে শাড়ি, সে ভোরবেলা এসে মারুলি দিত। একজন লাল পেরে শাড়ি পরে সে তার কাছে দাঁড়িয়ে আছে, খুব সরল প্রকৃতির ভদ্রমহিলা ছিল, বয়স্ক করে। ও দাঁড়িয়ে আছে, ও হাসছে, কিন্তু তাকে জিজ্ঞাসা করে না যে তুমি কে। তারপরে কিন্তু ও পেছন ফিরে যখন দেখছে তখন তাকে আর দেখতে পায় না। তো পরে আমাকে বলেছিল যে এই ব্যাপার। আমি বলছি বাহ, খুব ভালো তুমি দেখলে। অনেকে দেখেছে যে সোজাসুজি শুয়ে থাকতো রাস্তায়, আমাদের আশ্রমের সোজাসুজি, যে ঝুমঝুম করে আওয়াজ শুনতে পেত। একদিন একজন ভয়ে, সে বলছে যে কী ব্যাপার, এরকম কেন হচ্ছে, সে ভয়ে আর তারপর থেকে ওই রাস্তার মধ্যেখানে কোনোদিন শয় না, আর আসতেও না ভয়ে আর এরকম। আর যেহেতু ঝুমঝুম শব্দ মানে কি, কালীর নপুরের শব্দ, কালীকে নপুর গুঁড়ে দেওয়া হয়েছে, সে নপুরের শব্দ হতো, কিন্তু সে সেটা বুঝতে পারে না। আমি এখন আছি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সন্ধিয়ারা, ঠিক গেস্ট হাউসের সামনে। দেখতে পাচ্ছেন পিছনেই আপনাদের গেস্ট হাউসটা আশ্রমের, এবং মহারাজজি পাশে আছেন। আমি মহারাজকে বলবো এখানে কি ঘটনা ঘটেছিল সেটা একটু বলুন। ডাকাতির ঘটনা বটে শুনলাম, একটু বলুন। এখানে তখন কিছুই থাকে না, বাউন্ডারি কিছুই থাকে না, 2টি মাত্র মাটির ঘর ছিল। একজন ভক্ত সেটি 500 টাকা দিয়েছিল, 500 টাকা দিয়েছিল। সেটি একজন কয়লা দিতে আসতো, সে শুনেছিল যে এরকম টাকা দিয়েছে, কিন্তু কত টাকা দিয়েছে সেটা যে ভালোভাবে জানে না। সে সেটা আউট করেছিল বাইরে যে এটা 50,000 টাকা দিয়েছে। আজ থেকে প্রায় 35 বছর আগে, 35 কি বা 38 বছর আগে। তারপর সে শুনে সেদিনই দুবরাজপুর থেকে ডাকাত এসেছিল। এসে তখন মাটির ঘর, দরজা তো ঠিলে দিলে খুলে যাবে। আমি একা থাকি, আর একজন ব্রাহ্মণ থাকে আর একটা ঘরে, আর এক পাশে পুজো হয় আর এক পাশে আমি থাকি। তখন সেটা এখন স্টেজ হয়েছে। সেই মাটির ঘরে এসে প্রথমে ডাকছে যে মহারাজ এরকমভাবে, মহারাজ নয়, বাবাজি আমাদের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তখন সুখরাম যে টেলিফোন গ্রামে দিয়েছিল, সেই টেলিফোন ছিল যে আমাদের একটা অ্যাক্সিডেন্ট করেছে, একটু ফোন করব, এরকমভাবে আপনি একটু খুলতে পারেন। এখন যদি ফোন তো হবে না, ওরা কি করেছে না, আগে ওই ছিল তার ছিল, সে তারটাকে কেটে দিয়েছে, এই দেয়ালে ঠেস দিয়ে কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর তারপর এবারে ইন্ডিকেটার দপ করছে আর জ্বলে না। তখন আমি বলছি হ্যাঁ ঠিক আছে, ফোন তো হবে না, ইন্ডিকেটার দপ করছে, ফোন হবে না। বলে বাবাজি আমরা মৃত্যু অবস্থা একজন, আর আপনি বাবাজি হয়ে করবেন না, একটু আমাদেরকে সাহায্য করবে না? আমি বলছি দেখো হবে না, তোমরা কেন রাত্রে করতো, ইন্ডিকেটার দপ করে তোমরা দোমরা যাও না? বলছে দোমরাটা খারাপ, সেই জন্য আমরা এইখানে এলাম। তখন বলছে যে এরকমভাবে, আমি বললাম না হবে না। তখন বারবার বলার পর তখন বলছি দেখো, বলে জোর করে আমি সূর্ষে দিয়ে আটা ছিল, ঠিলে দিলেই খুলে যেত। যেমনি খুললাম তেমনি 2 সাইড থেকে 2জন রিভলভার নিয়ে আমাকে বলছে বল কোথায় 50,000 টাকা 10 ভরি সোনা আছে।
বলে প্রথমে মার 100 মারলো, মারার পর সব 4 জন ঢুকে গেল। দেখলাম বাইরে, তখনই যা দেখতে হয়েছি, বাইরে প্রায় 7-8 জন দাঁড়িয়ে আছে। কারুর হাতে টাঙি, কারুর হাতে আপনার লাঠি, কারুর হাতে কুড়োল, কারুর কাছে বোম, এরকম যে লুঙ্গি পরে আছে তার কাছে বোম, না এরকম দেখলাম। তারপর আমাকে মারতে লাগলো, বল কোথায় আছে কোথায় আছে। আমি বলছি যে না, এরকমভাবে আমার কাছে নেয়, যারা বলেছে তারা মিথ্যে কথা বলেছে, যারা আনিছে তারা মিথ্যে কথা। যেমনি বলেছি তেমনি লাঠি মারতে লাগলো, চড়াতে লাগলো, কেউ কুড়োলের পাশাই করে সোজা মারতে লাগলো। যতবার মারছে আমি ততবারই জয় মা জয় মা জয় মা জয় মা করে উঠেছি, জয় মা করছি। এটা কোন সালের কথা, কোন সালে? এটা আজ থেকে প্রায় 38 বছর আগে ধরে রাখুন, 38 বছর আগে। তারপর হওয়ার পর তখন এবারে যখন জয় মা জয় মা জয় মা করছি, তারপর হওয়ার পর বলছে বারবার ধরে যে এরকমভাবে, আমি বলছি না নেই। তখন বলছে বল কোথায় আছে কোথায় আছে। কেউ চারদিক খুঁজতে পারছে না, মশারি টশারি সব ছিঁড়ে দিয়ে তারপরে আপনার আমাকে শুধু মারতে লাগলো, বল বল বল। আমি বলছি না নেয়, যত বলছি তত মার। তারপর হওয়ার পর আমাকে বলছে, ওর একজন বলছে যে ও কাপড়ে নিয়ে শুয়েছে, তারপর বিছনার ভিতরে আছে। বিছনাটাও খুলে দেখছে, বিছনার ভিতরে নাই, বালিশেও নাই, বালিশের ভিতরে আছে বলছে নাই, বালিশকে ফাটিয়ে দিয়ে তারপর আমাকে ন্যাংটো করে দিয়ে বলছে চল তুই মন্দিরে রেখেছিস। তখন মন্দিরের শুধু একটি রুম হয়েছিল, মেন মন্দিরটা। তারপর বলছে চল, বলছে যে না এরকমভাবে নাই। তারপর মন্দিরে নিয়ে গেছে, বলছে যে কোথায় রেখেছে। আমি বলছি না নাই, যারা বলেছে তার মিথ্যা বলছে। তখনও মার। আমি বলছি আমি গুরুর দিব্যি বলছি, আমি কালীর দিব্যি বলছি, আমার কাছে নেয়, যারা বলেছে তারা মিথ্যে কথা বলেছে, তারা মিথ্যে কথা বলে আনিছে। আর আমাকে যত বলছি তত আমাকে মার, তত লাথি মার, তত চড়ানো, এরকম হয়। তারপর ন্যাংটো করে আমাকে মন্দিরে নিয়ে আসে। তারপরে বলছে চল এখানে কে থাকে। আমি ব্রাহ্মণ থাকে। সে ব্রাহ্মণের কাছে গেল, যে ব্রাহ্মণকে বললো এই কোথায় কি আছে বার কর। তারপর আমি বললো তুমি চেঁচাবে না। ব্রাহ্মণকে বললাম তুমি চেঁচাবে না, চুপচাপ থাকবে। তারপর হওয়ার পর তখন এবারে ও চুপচাপ ছিল। তারপরে ও মা গো করে উল্টে পড়ে গেছে, ভয়ে পড়ে গেছে। তারপরে ওরা শিকল তুলে দিয়ে যা ছিল ওই 500 টাকা নিয়েছিল। পরে জানা গেল যে 500 টাকার মতো নিয়েছে। আর 500 টাকা যা ছিল, আর 500 নয় 900 টাকা নিয়েছে। 900 টাকা ছিল, সেই 900 টাকা নিয়েছে। তারপর একটা টুলু পাম্প ছিল নিয়েছে, 8টা বিছনার চাদর নিয়েছে, তারপরে কাপড় নিয়েছে, এরকম সব অনেক কিছু যা জিনিসপত্র, চশমা নিয়েছে, ঘড়ি নিয়েছে, দেয়াল ঘড়ি নিয়েছে, যা ছিল সমস্ত কিছু নিয়ে বেঁধে নিয়ে গেছে। তারপরে ওরা 8 মাস, তারপর পুলিশ চলে আসে। উমানন্দ মহারাজ ওনার ছাত্র ছিলেন এসপি, সঙ্গে সঙ্গে উনি এসেছিলেন। গিরিশানন্দ মহারাজ এসেছিলেন। তারপরে আপনার তত্ত্বস্থানন্দ মহারাজ রামহরিপুর থেকে এসেছিলেন। ওনারা 3 জন এসে সব দেখলেন, পুলিশদের ফোন করলেন। পুলিশদের ফোন টোন করার পর পুলিশ এসপি, অ্যাডিশনাল এসপি, তারপরে এসডিপিও সব চলে এলেন, ওসি টসি সব চলে এলেন। এসে এখানে একটা ক্যাম্প করে দিলেন। 8 মাস বাদে ওরা ধরা পড়েছিল দুবরাজপুর থেকে, নিয়েও এসেছিল, পুলিশ ক্যাম্প করে দিয়েছিল, ওখানে খেত আর থাকতো। এখন তারপরে আপনার ওরা ধরা পড়েছিল। ধরা পড়ার পর ওকে নিয়ে এসেছিল আমাকে কাছে। নিয়ে আসার পর একটি টুলু পাম্প পাওয়া গেছিলো, আর কোনো কিছু জিনিস পাওয়া যায় না। তারা পরে 3 মাস জেলও খেটেছিল, 3 মাস জেল খেটেছিল সব, এবং প্রচণ্ড পুলিশে মেরেও ছিল। আর যে প্রথমে তারপরে যখন দেখা হয়, যে প্রথম আমাকে চড়িয়েছিল, ওদের সর্দার ছিল, সে পঙ্গু হয়ে গেছিল। যে আমাকে লাথি মেরেছিল সে 1 মাসের মধ্যে মার্ডার হয়ে গেছিল, পরে সব শোনা গেছে। এবং সবাই ধরা পড়ল, বলছে আমরা জানি না এটা রামকৃষ্ণ আশ্রম বলে, আমরা বাবাজি আশ্রম জানতাম, তার না হলে আমরা আসতাম না। পরে ওই সর্দারের সঙ্গে আমার দেখা হয়েছিল, বলছে আমাদের খুব অন্যায় হয়ে গেছে। আমি কি করছো তুমি এখন? না আমি করছি কি বলে, এখন পুলিশে ইনফর্মা করছি। আর এরকম আমি পঙ্গু হয়ে গেছে, আমি আর কিছু করতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। সে পুলিশ ধরেছিল, রামপ্রসাদ রায় ও ধরেও ছিল, বলেছিল পাতালে থাকলেও ধরবো, তো ধরাও পড়েছিল সবাই। মানে ঠাকুরমা স্বামীজির আশ্রমে ডাকাতি, ভয়ানক যে ডাকাতির ঘটনা শুনলাম মহারাজের মুখে। এখন আমি মহারাজকে 2-1টা জিনিস জানতে চাইব। প্রাচীন প্রবীণ সাধুদের দেখা হয়েছে এবং তাদের সাহচর্য পেয়েছেন, তো সেই সাধুদের, পুরানো সাধুদের কিছু কথা আমি মহারাজের কাছ থেকে শুনতে চাইছি। আমি 10ম প্রেসিডেন্ট মহারাজের দীক্ষিত, স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ। আমি তখন জয়রামবাটিতে ছিলাম, আমি ঠাকুর ভান্ডারে ছিলাম।
উনি এসেছেন, ভরত মহারাজ এসেছেন, অপূর্বানন্দ মহারাজ এসেছেন, তারপরে আপনার এই মহারাজরা এসেছেন। আসার পর আমি মহারাজকে মানে পরীক্ষা করবার জন্য, তখন প্রথম দীক্ষা নিয়েছি, এগুলি পরীক্ষা করবার জন্য আমি ভোগটা তুলে মহারাজকে প্রণাম করতে গেছি। বিবেকানন্দ ধাম বলে তখন ছিল জয়রামবাটিতে, সেই বিবেকানন্দ ধামে প্রণাম করতে গেছি। এসে আবার ভোগ নামাবো, ভোগ তোলার পর গেছি। তারপর পকেটে একটা গোলাপ ফুল নিয়ে গেছি। আমি যে মহারাজ যদি বলেন যে গোলাপ ফুল দিয়ে প্রণাম কর, তাহলে আমি প্রণাম করব, নাহলে আমি এমনি প্রণাম করে চলে আসবো। মহারাজকে বীরবার জন্য গেছি, সেখানে আমি নিজেই মানে এতে পড়ে গেছি আর কি, বেকায়দায় পড়ে গেছি। কীরকম না, আমি প্রণাম করে চলে আসছি, দেখি মহারাজ কিছু বলে নাই। প্রণাম করে যখন ঠিক মন্দিরের কাছাকাছি হচ্ছে, তখন রামগোপাল মহারাজ একটা ব্রহ্মচারীকে দিয়ে ডেকে পাঠাচ্ছেন যে মহারাজ ডাকছেন এরকমভাবে মুরারিকে। আমি তো যে কী ব্যাপার, মহারাজ কেন রাখছেন? যে মহারাজ বলছে ফুলটা পকেট থেকে বার করে নিয়ে প্রণাম করো। আমি হাউমাউ করে কাঁদতে লাগলাম পাথরটি ধরে। বাহ, পরীক্ষা করছিলে না? এই একজন আমি শঙ্কর মহারাজ শঙ্কর মহারাজ মানে আমার পুণ্যাত্মানন্দ মহারাজ উনি আছেন। উনি তখন সূর্য মহারাজের সেবক ছিলেন, স্বামী নির্মলানন্দ মহারাজের কাছে। আমি এতে বসে আছি, বেলুন মঠে বসে আছি, আর মহারাজের সঙ্গে কথা বলছি। মহারাজ বলছে, জানো মুরারি, আজকে মহারাজ আজকে রাজা মহারাজ এসেছিলেন এইখানে সূর্য মহারাজের কাছে। আমি বলছি কীরকম? না, আমাকে বলছে শঙ্কর 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 বসতে দে তো রাজা মহারাজের তিথি পুজো সেদিন, বসতে দে। আমি তাড়াতাড়ি করে গেলাম মহারাজের কাছে, যেয়ে বলছি মহারাজ কি বলছেন? মানে না কিছু না, যা 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 যা। আর আমি শুনতে পেলাম না, শঙ্কর শঙ্কর বসতে দে, আমি শুনতে পেলাম না আজকে কিন্তু রাজা মহারাজ এসেছিলেন। এই কথা উনি পুণ্যাত্মানন্দ মহারাজ বললেন যে মুরারি জানো তো, আজ এসেছিলেন। আর একটা ঘটনা, আমি যখন ওইখানে বসে আছি, নিচেই বসে আছি, এই মহারাজ প্রভু মহারাজ প্রত্যেক দিন ভোগের আগে, রাত্রেবেলা ভোগের আগে মন্দিরে, মায়ের মন্দিরে এসব প্রণাম করে। কোন জায়গার ঘটনা? এটা বেলুর মঠের ঘটনা। হ্যাঁ, বসে আছি তখন আপনার হওয়ার পর উনি সব এটা প্রত্যেক দিনই করেন, যে মায়ের মন্দিরে প্রণাম করে তারপর উনি চলে যান। তখন প্রেসিডেন্ট, দশম প্রেসিডেন্ট মহারাজ হওয়ার পর তখন এবারে উনি দেখি বসে আছে। তো উনি ভরত মহারাজকে, ঘর বিজানো আছে, ভরত মহারাজকে বলছেন গুড মর্নিং দাদা। ও বলছে গুড মর্নিং দাদা বলে 5 মিনিট, ওই রাজা মহারাজ তিথি পুজোর দিনই 5 মিনিট হলো মানে বন্ধ করে সব মঠ মিশন সম্বন্ধে সব কথাবার্তা হতো। আচ্ছা, তারপরে উনি উপরে উঠে গেলেন। উপরে উঠে সূর্য মহারাজ থাকতেন উপরে, তারপরে গুড মর্নিং দাদা। ও তখন গুড মর্নিং দাদা সব হেসে তারপরে বলছেন যে ঘর বন্ধ করে প্রায় 15 মিনিট ধরে মঠের সম্বন্ধে সমস্ত কিছু রাজা মহারাজ যা বলে গেছেন সেইটি দশম প্রেসিডেন্ট মহারাজকে উনি বললেন। এইটাই ধারণা করে গেল। আমাদের বললেন, পুণ্যাত্মানন্দ মহারাজ বললেন, এবং আমিও সেইটা শুনলাম যে এরকমভাবে তাদের সঙ্গে নিয়ে রাজা মহারাজদের সঙ্গে এসে বলে যেতেন, সেইগুলি সব দশম প্রেসিডেন্ট মহারাজকে বলতেন। আচ্ছা, রামময় মহারাজের দু একটা ঘটনা যদি একটু বলেন। রামময় মহারাজের ঘটনা কি বলবো? রামময় মহারাজের কাছে আমি জয়েন করেছিলাম, এই প্রেমিক সাধু ছিলেন, মানে শুনেছি খুব খুব মজার মানুষ ছিলেন। হ্যাঁ, ওকে মায়ের তো আমাদের মায়ের বইয়ে আছে, তো এই দিচ্ছেন আমাদের বেশি বলতেন যে পাঁপড় ভাজা করতে দিয়েছেন, পাঁপড় পুড়ে যাচ্ছে, কিন্তু পাঁপড় শক্ত হচ্ছে না, বারবার বলছে। তখন কাঁদছি, তখন মা বলছে কাঁদছিস কেন রামময়? না, এরকমভাবে এই কি বলে পাঁপড়গুলো পুড়ে যাচ্ছে, কিন্তু পাঁপড়গুলো হচ্ছে না, শক্ত হচ্ছে না। বলে বোকা কোথাকার, পাঁপড়গুলোকে জলের তেলে ছেড়ে দিয়েই সঙ্গে সঙ্গে তুলে রাখতে হবে, তারপরেই কড়কড়ে হবে। এই একটা মজার বলে হাসাতেন। তারপরে উনি একদিন আগে, আমি প্রথম এসেছি জয়রামবাটিতে, আসার পর বৃষ্টি পড়েছে, তখন মজাক দিয়া আমি মহারাজের মানে সাদের তানপুরাটা আমি দিয়ে আসি, সন্ধ্যার দিকে দিয়ে আসতে যাচ্ছি, তখন এত স্লিপ করে যে মহারাজ আমার পেছনে আসছেন, রামময় মহারাজ। আমি
যাচ্ছি, যেতে এত পিছল হয়েছে দ্রাম করে পড়ে গেছি, পড়ে যেয়ে তানপুরাটাকে ফাটিয়ে দিয়েছি, ফাটিয়ে দিয়ে এবার কান আরম্ভ করে দিচ্ছি। রামমোহন মহারাজ আমার হাত ধরে তুলে বলছে তুমি কাঁদছো কেন, কী হয়েছে, তোমার কোথাও লাগেনি তো, তোমার কোমরে কোথাও লাগেনি তো? আমি বলছি না মহারাজ লাগেনি, আমি তানপুরাটা ভেঙে দিলাম। বলে তানপুরা চলে আসবে, দেখ তোমার কোমর ভাঙেনি যে, এইটা একটা ভালো। এই কীরকম ওনার ভালোবাসা, এরকম যে তানপুরা তার স্বাদের, সে তার মধ্যে তানপুরা চলে আসবে, কিন্তু তোমার কোমর ভাঙলে খুব অসুবিধে হতো। এই সব মহারাজদের কথা। আরও যদি আমি অপূর্বানন্দ মহারাজকে দেখেছি, তারপরে আমাদের চণ্ডিকানন্দ মহারাজের সঙ্গে নেচেছি। চণ্ডিকানন্দ মহারাজের ঘরে গেছি, ওনার তখন দাড়ি হয়ে গেছে, দাড়ি আছে, চারদিকে গোটা ঘরে একবারে আছে, গোটা ঘরে আপনার মায়ের গান সব লেখা আছে। আমাকে বলছে মুরারি এই দেখো মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার। মা বলে নাচছেন, তিনিও নাচছেন, আমিও আমাকেও নাচাচ্ছেন। বলছে দেখো বৈকুণ্ঠ হতে লক্ষ্যে এলো জয়রাম বাটিতে, বলে উনি নাচছেন। এরকম হয়ে গেছিল, একবার মা তন্ময় হয়ে গেছিলেন। না, বেলুর মঠের ঘটনা। বেলুর মঠে উনি তখন চণ্ডিকানন্দ মহারাজ উনি থাকতেন, কি বলে, একটা ঘরে থাকতেন, ওই মাকেই সবসময় উনি করতেন, মায়েরই শিষ্য ছিলেন সেই চণ্ডিকানন্দ মহারাজ। আচ্ছা, মায়ের সম্বন্ধে দু একটা কথা যদি একটু বলেন আপনি। মায়ের সম্বন্ধে কি আর বলা আছে, মা বলছে যে আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো কোলে তুলে নিতে হবে ঝেড়ে। বলছে আমজাদও আমার ছেলে আর শরৎও আমার ছেলে, তিনি সব তোকে এক দেখছেন। মা বলছে যে সয় সে রয়, যে না সয় সে না সয়, সহ্যর তুল্য গুণ নাই। সব কিছু সহ্য করে দিতে হবে, সব কিছু সহ্য করলে সব কিছু পাওয়া যাবে। বলছে ত্যাগ সব কিছু ত্যাগ করো, ত্যাগ করলে সব কিছুই পাবে। দেখুন মাকে যখন ঠাকুর বলে গেলেন যে তুমি লক্ষ্মী জলা ধান হবে, সেই ধান থেকে তুমি কারু হাতে চিত হাত করবে না, সবসময় উড় হাত করবে, ওতে শাক বুনবে আর যা পারবে তাই খাবে, যা পাবে। আর এই কারুর হাতে কি চিত করবে। মা সেই আগে মা ছেঁড়া কাপড় পরে গিট দিয়ে মা পড়তেন, এখন মা এবেলা একটা বেনারসি ওবেলা একটা বেনারসি, কত কি পাচ্ছেন। মায়ের ত্যাগ কত কি, এবং মায়ের মতন হয় না। মায়ের কাছে আপনি যাবেন, যে মনের কথা যে সব কিছু বলবেন, মা সব কিন্তু শুনতে পায়। আমরা কিন্তু বুঝতে পারি না যে মা শুনতে পাচ্ছেন কি না। বেশ, আমরা অনেক কথা শুনলাম আজকে, অনেক ভালো কথা, হ্যাঁ অনেক ভালো কথা শুনলাম ঠাকুর মা স্বামীজি সম্বন্ধে মহারাজের কাছ থেকে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, প্রণাম জানাই মহারাজকে। আচ্ছা, এই সন্ধিয়ারা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে আমরা একজন কর্মীকে পেয়েছি, যিনি সর্বক্ষণের কর্মী, উৎপল চ্যাটার্জি। উনি এখানে ঠাকুরের ভোগ রান্না করেন, কিভাবে কি করেন সেটা আমাদের উনি শোনালেন। এখানে আমি 3 বছর 3 মাস এসেছি। এখানে আমাদের একজন পিসেমশাই হয়, এখানে 17 বছর কাজ করেছেন উনি যখন মারা যান, ওনারই ছেলে আমার সঙ্গে এখন আপাতত বর্তমানে রয়েছেন। উনি আমাকে যোগাযোগ করে এনেছিলেন। আমি মহারাজের সঙ্গে কথা বলে যাকে 3 বছর এখানে আছি। আর মহারাজ আমাদের খুব ভালোবাসেন। এখানে রান্না করি, ঠাকুরের ভোগ রান্না করি, তারপর আর মঙ্গল আরতি করি, আর ঠাকুরের ভোগ টোগ যাবতীয় রান্নাবান্না সব আমিই করি। ভাত, মুগের ডাল, ফুলকপি আলুর তরকারি, 5 মিশালি একটা চচ্চড়ি, মাছ, এটাই হয়েছে।